হর হর মহাদেব শিব শম্ভু। শিবরাত্রি এই শুভ দিনে আজকে কিন্তু যেমন বলেছিলাম আপনাদেরকে ঘটনা শেয়ার করব, ভোলেনাথের ঘটনা নিয়ে চলে এসেছি। সত্যি কথা বলতে গেলে আমি যেটা সবসময় বিশ্বাস করতাম যে মন থেকে চাইলে না ভগবান আপনাকে কোথাও না কোথাও থেকে আপনার মনের ইচ্ছেটা পূরণ করিয়ে দেবে। ঠিক তেমনই যখন আমি জাস্ট দুদিনই বলেছিলাম যে দুদিনের মধ্যে আমার ঘটনা লাগবে, যদি কেউ শেয়ার করতে চান প্লিজ করে দেবেন। এন্ড সত্যি সত্যি বলছি, মেঘা ঘটনা পাঠিয়েছে। এন্ড অলসো আমি আমার মাকেও বলে রেখেছিলাম যে মা, একটু আমার একটা ভোলেনাথের তো তুমি অনেক মানে পাড়া প্রতিবেশীরা তো আছে, অনেক ঘটনা আছে। বিকজ আসামে আমি গুয়াহাটিতে থাকি না, ওখানে প্রচন্ড শিব মন্দির আছে এবং আমি নিজে জানি যে এমন একটা জায়গা আছে যেখানে স্বপ্নাদেশ পেয়ে শিব মন্দির মানে লিঙ্গ নিজের থেকে উঠেছে। তো মাকে বলেছিলাম, তো যাই হোক আমার একজন কাকিমুনি শেয়ার করেছে, তার ঘটনা শেয়ার করব। এই ঘটনার সঙ্গে কিন্তু ভৌতিক ঘটনাও জড়িয়ে আছে, ঠিক আছে। যেহেতু কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন এবং ভোলেনাথের কিন্তু ভক্ত ভূত প্রেতরাও, তো ওদের ঘটনাও কিন্তু থাকবে। লাস্ট একটা বলেছিলাম না সুকন্যা আরেকটা পাঠিয়ে রেখেছে, সুকন্যার ঘটনাটাই আজকে শেয়ার করবো। প্রচন্ড ডেঞ্জারাস, মানে সত্যি কথা বলতে গেলে কি অনেক কিছু বুঝতে পারবেন, সাবধানতা অবলম্বন করতে পারবে। তো চলো হর হর মহাদেব বলে শুরু করব। প্রথমে কার ঘটনা শুরু করব? আচ্ছা, প্রথমে না হয় আমার মায়ের ঘটনাটা দিয়ে শুরু করেছি, মা কালেক্ট করে দিয়েছে। এন্ড শুরুটা মার থেকে হলে আমার মনে হয় সবচেয়ে থেকে বেস্ট হবে, তোমরাও খুশি হবে। তো চলো আমার মায়ের ঘটনাটা দিয়ে শুরু করেছি। তো মা যেমন আমি বললাম তোমাদের কে মা মানে আমরা তো বললাম এখনো সেই পাড়া কালচারটা আমাদের ওখানে আছে। তো কাকিমুনিকে বলেছিল, আমাদের বাড়িতে ভাড়া থাকতো আগে। তো কাকিমুনি এসেছিল, তো মানে আমার কথা বলছে যে ভালো লাগছে ওর স্টোরি গুলি শুনি। তো মা বলছে আরে বলো না, ও বলছিল যে শিবরাত্রিতে একটা ঘটনা আনবে, তুমি কিছু জানো না কি ভোলেনাথের ঘটনা। তখন কাকিমুনিরা অ্যাকচুয়ালি হলো কোচবিহারের, ঠিক আছে। কাকু এখানে বিজনেস পারপাসে থাকতো, প্রথম প্রথম মানে কি ছোট বিজনেস স্টার্ট করেছিল। ঠাকুরের কৃপায় কাকু একটা ছোট নিজের বিজনেস মানে দোকান খুলতে পেরেছে। তো এখন ওরা নিজের একটা ফ্ল্যাট কিনে নিয়েছে। তো আমাদের বাড়িতে এসেছিল ঘুরতে। তো কাকিমনি বলছে যে কোচবিহারে, তো কোচবিহারে একটা ঘটনা, কোচবিহার সাইড, কোচবিহার এন্ড আলিপুর ওইসব জায়গায়। তো ঘটনাটা কিন্তু চড়ক পূজা। অ্যান্ড আমরা জানি চড়ক পূজাও কিন্তু চড়ক পূজার আগে যে ঢাকপাট নিয়ে বের করা হয় অ্যান্ড নীল পূজা হয় বা নীল ষষ্ঠী করা হয়, সবই কিন্তু ভোলেনাথকে উৎসর্গ করে, না ভোলেনাথের কথা ভেবে। তো সেই ঘটনাটাই বলছি। তো কাকিমনি বলছিল কাকিমনির মা মানে মামার বাড়ির ওখানে একটা ফ্যামিলির ইনসিডেন্ট, মানে বুঝতে পারছো তো অনেকদিন আগের ঘটনা। তো ওইখানে না চড়ক পূজা হতো। তো বেশ কন্টিনিউয়াসলি চড়ক পূজা হওয়ার পর চড়ক একটা মাঠই ছিল, হ্যাঁ, মানে ওইখানে যে বিত্তবান ফ্যামিলি ছিল ওরা একটা মাটি মানে ওদের পোর্শন ছিল, কিন্তু ওরা ছেড়ে দিয়েছিল যে এখানে চড়ক পূজাটা হবে। অনেক বছর চলার পর চড়ক পূজার দিন না এমন একটা কিছু ইনসিডেন্ট ঘটে, সেই জমিদারের মানে জমিদারের বাড়িতে একটা মৃত্যু ঘটে। সেটা আনএক্সপেক্টেড ছিল। তারপর থেকে একটু হয়তো রাগের জন্য বা কষ্টের জন্য বা ভেবেছে এটা যে হয়তো চড়ক পূজা করছি বলে এই জিনিসটা হলো কিনা। তো ওরা কিন্তু চড়ক পূজাটা বন্ধ করে দেয়, হ্যাঁ। তো বন্ধ করে দেওয়ার পর এমনি কিন্তু সব ঠিকঠাক ছিল, সবই ঠিকঠাক ছিল। একবার কি হয়েছে, একটা ফ্যামিলির কথা বলছি, এই তো বন্ধ হয়ে যায়। তো ওই এরিয়াতে একটা ফ্যামিলি থাকতো, যেখানে বউ মানে হাজবেন্ড ওয়াইফ, ওনার দুই ছেলে মেয়ে, মানে দুই ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, দুই ছেলে। তো বড় ছেলের বিয়ে দিয়েছে এবং বিয়ে দেওয়ার পর জানো তো যখনই ও প্রেগনেন্ট হয় মিসক্যারেজ হয়ে যায়। তো ও 2-3 বার মিসক্যারেজ হওয়ার পর, তো যাই হোক 4 নম্বর বার একটা বাচ্চা হয়, মেয়ে হয়। তো মেয়েটা না জন্মের থেকে কাঁদতো না। জেনারেলি আমরা জানি সদ্যজাত শিশু, তখন কিন্তু আমি বললাম যে ওই অনেকদিন আগের, তো তখনও কিন্তু ওই মানে ঘরেই ডেলিভারি গুলি হতো, হ্যাঁ, দাইকে এনে। তো বাচ্চাটা না, দাইমা অবাক হয়ে গেছে, বলে এতগুলি বাচ্চা ডেলিভারি করেছি, এই বাচ্চাটা কেন কাঁদে না, হ্যাঁ। তো কাঁদছে না। তো আস্তে আস্তে মানে সবাই ভয় পেতে লাগলো, কি হলো, কোনো মেন্টাল প্রবলেম নাকি, মানসিক কোনো সমস্যা, পাগল নাকি। তো বাচ্চাটা জানো তো খালি চুপচাপ করে থাকতো, কাঁদতো না, থম মেরে থাকতো। বাচ্চাটাকে কেউ না হাসতে দেখেনি কোনোদিনও। আর না বাচ্চাটাকে যতই খাওয়াও যাই করো, ওই রোগা পেটকা শুকনো ওরকম টাইপের, আর এক না এক মানে অসুখ লেগেই থাকতো। তো ডাক্তার বদ্যি দেখিয়েছে আগে, মানে বদ্যি এন্ড কবিরাজ ওষুধই তো চলতো, সবকিছু করার পরে বাচ্চারা না অন্য বাচ্চাদের সঙ্গেও মিশতো না, চুপ করে বসে থাকতো এক কোণে, এরকম করে তাকিয়ে থাকতো, হ্যাঁ। তো বাচ্চাটা ঠিক 5 বছর হওয়ার পর বাচ্চাটা রোজ রাত্রে একটা দৌড়া পড়া শুরু করলো, প্রচন্ড দৌড়া পড়া শুরু করলো। কাইন্ড অফ ওই মির্গি ব্যারাম বলে না, মানে অসুখটা ওই রকম প্রতি রাতে।
তো ওকে নিয়ে তো ব্যতিব্যস্ত, হ্যাঁ। আর প্রথম সন্তান, মেয়ে হলো প্রথম সন্তান, ওদের মতে মানে ওদের বংশের মতে প্রথম কন্যা সন্তান মানে লক্ষ্মীর কৃপা, মানে কৃপা প্রাপ্ত হবে ওদের, হ্যাঁ। তো জেনারেলি যেখানে ছেলে ছেলে করে, তো ওদের একটা ইয়ে ছিল, মানে বংশের একটা ইয়ে ছিল যে প্রথম মেয়ে হলে ওদের খুব মানে বার বাড়ান্ত হয়। তো এই মেয়েটা হওয়ার পরেও কিন্তু হয়েছে, হ্যাঁ। ওর জন্য কিন্তু একদম যে অসুখ বলে সবাই ওকে নেগলেক্ট করতো, বা ঠাকুমা দাদু জন্মের পর থেকেই শুরু হয়ে গেছে, হ্যাঁ, ওরকম কিন্তু করতো না। কারণ ওর জন্মের পর কিন্তু আর্থিকভাবে ওরা কিন্তু প্রচন্ড ভাবে মানে সচ্ছল, যেটা আর কি ওদের বংশগত পরম্পরাই ছিল, সচ্ছলতা লাভ করেছে। তো ঠিক আছে। তো একদিন কি হয়েছে, আমার কাকুমনি যেটা বললো, পয়লা বৈশাখের দিন, হ্যাঁ, পয়লা বৈশাখের দিন জানো আমাদের ওই যারা বিজনেস করে হাল খাতা করে, গণেশ পূজা হয়, তো ওর সকালবেলা ওরা সবাই বিজি। হঠাৎ ওদের উঠানে না ওই চড়ক পূজা যারা করে, যার মানে আচ্ছা সেই বছরই তোমার জমিদারকে স্বপ্নাদেশ দিয়েছিলেন স্বয়ং মহাদেব এসে, যে তোরা চড়ক পূজাটা শুরু কর, হ্যাঁ। উনি এটাও বলেছেন যে যে যার আয়ু যতটুকু নিয়ে এসছে অতটুকুই বাঁচাচ্ছিল, সেখানে কিছু করার নেই, তো তোরা আবার চড়ক পূজাটা শুরু কর। তো সেই আদেশ মতে সেইবার কিন্তু প্রায় 10 না 11 বছর পর আবার চড়ক পূজাটা শুরু হচ্ছিল গ্রামে। তো জমিদার বাবু তো রেডি করেছেন, তো চড়ক পূজা সেদিন হয়েছে, এবার হয়েছিল। অ্যান্ড পরের দিন ঠিক পয়লা বৈশাখের দিন সকালে ওই যে মেইন আর কি যে চড়ক পুজো করে, উনি লাল বস্ত্র পরেই উনি ওনার বাড়িতে এসছেন, হ্যাঁ। আসার পর মানে পয়লা বৈশাখের আগের দিনই তো চড়ক পূজা হয়, তারপরের দিন মানে পয়লা বৈশাখের দিন সকালবেলা এসে তো ভম ভম বলে বলছে, হ্যাঁ। আর ওই যে ঢাকপাটের সঙ্গে তোমার এইরকম ভোলেনাথের একটা ইয়ে নিয়ে আসে না, আমরা তো বলি ওটা ভোলেনাথ, তারপর জল দিয়ে দেয়, ওখানে সিঁদুর টিঁদুর পড়ায়, ভোলেনাথের একটা ত্রিশূল থাকে না। তো উনি নিয়ে এসেছেন, নিয়ে এসে উনি ওনার সঙ্গে একজন ওনার সহকর্মীও ছিলেন, মানে যে হেল্প করতেন পূজায়, ওর হাতে ঠাকুর ছিল, অ্যান্ড হাতে ভদ্রলোকের হাতে একটা ত্রিশূল ছিল। তো উনি এসছেন, আসার পর তো সবাই ওই সিধে দেয় না, ওই তোমার চাল দেন আলু বগেরা, ওই সিধে নিয়ে এসছে, ওনাদেরকে তো ওটাই দেবে, আর সঙ্গে দক্ষিণাও আছে। তখন উনি বললেন যে মারে, আমি এটা নেওয়ার জন্য আসিনি, কালকে রাত্রে ভোলেনাথ আমাকে একটা আদেশ দিয়েছেন। তখন তো সবাই থতমত খেয়েছে যে কি আদেশ দিয়েছেন। বলছে এই ত্রিশূলটা তোদের বাড়িতে রাখতে, ঠিক আছে, ত্রিশূলটা তোদের বাড়িতে দিতে বলেছে, ঠাকুর ঘরে রাখতে বলেছে, আর তোর মেয়ের প্রচন্ড জন্মের থেকে ওর অনেক অসুবিধা চলছে না রে। তো উনি কিন্তু, আমি বললাম না 10 বছর ধরে কিন্তু 10-11 বছর ধরে এখানে বন্ধ ছিলেন, তো এই যেখানে চড়ক পূজা উনি মানে অন্য গ্রামে করতেন, আগে এই গ্রামেই করতেন, কিন্তু যেহেতু জমিদার বন্ধ করে দিয়েছেন, কিন্তু উনি তো ওনার রিচুয়ালস পারফর্ম করে যে মানে পারফর্ম করতেন, উনি অন্য গায়ে কিন্তু এই চড়ক পূজাটা করতেন। তো জমিদার যখন আবার আদেশ দিয়েছেন, আবার এই গ্রামে শুরু করেছেন। তো বললেন যে আমাকে ভোলেনাথ আদেশ করেছেন যে এই ত্রিশূলটা তোর এখানে রাখতে, অ্যান্ড বললেন যে তোদের খুব অসুবিধা হচ্ছে, এটা রাখ, আর তোর ওই মেয়েকে বলবি, তোর মা মানে মেয়েকে বলবি যে প্রতিদিন সকালে কিন্তু বাবার ত্রিশূলের এখানে একটা ফুল দিতে আর প্রণাম করতে, এটা তোদের এখানে দেওয়ার জন্য আমাকে মানে বাবা আদেশ দিয়েছেন। তো এটাই শুনে তো ভদ্রমহিলা মানে ওই মেয়েটার মা কেঁদে ফেলেছেন। তো উনি সবকিছু বললেন, জন্মের পর থেকেই মেয়েটা এরকম প্রবলেম, সবাই ওকে পাগল পাগল ডাকে। মা হিসাবে পাগল ডাকটা কেমন লাগে না শুনতে নিজের সন্তানকে? তোমরা ভাবো তো, মানে মা হয়ে যদি আমার চোখের সামনে কেউ আমার সন্তানকে পাগল বলে, হ্যাঁ, মাথা খারাপ বলে, তো একটা মার তো প্রচন্ড কষ্ট হয়। তো উনি কাঁদতে কাঁদতে বলেছেন, তো বলছে যে তখন উনি বললেন, উনি তো দেখো উনি এতদিন ধরে পূজা করছেন, ভোলেনাথ আদেশ করেন, ওনারও তো বুঝতে পারছো তো একজন সিদ্ধ পুরুষ। তো উনি বললেন যে তুমি চিন্তা করো না মা, ব্যাপারটা কি হয়েছে। তখন উনি বললেন যে তোমার মেয়ের জন্মের সময় ওর সঙ্গে একটা প্রেত চলে আসে, সে হয়তো পরোক্ষভাবে ওকে পজেস করতে পারে না, কিন্তু ও সবসময় লেগে থাকে ওর সাথে। মেয়েটা হয়তো তাই মানে সবসময় ভয়ে ভয়ে থাকে, কুকড়ে থাকে বলেই মেয়েটার কিন্তু মানে ডেভেলপমেন্ট হচ্ছে না, ও বলতেও পারছে না তোমাকে। এখন থেকে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, হ্যাঁ। সেই প্রেতকে ভগবান মানে ভোলেনাথ নিজে যখন স্বয়ং এখানে চলে এসেছেন, সেই প্রেতের আর সাধ্য নেই তোমাদের এখানে কাউকে কোনো টাচ অব্দি করার। তো যাই হোক, ওই ভোলেনাথের ত্রিশূল নাকি অনেক পুজো টুজো করার পর নাকি আবার ঠিকঠাক হয়ে যায়, এভরিথিং ইজ ওকে। মেয়েটা হাসতে থাকে, মেয়েটাকে স্কুলে ভর্তি করানো হয়, মেয়েটা পুরোপুরি নর্মাল থেকে বলবো কাইন্ড অফ ব্রিলিয়েন্ট বলতে পারো, মানে খুবই বুদ্ধিমত্তার পরিচয় ও বারবার দিয়েছে পরীক্ষাতে।
তো বলে না ভোলেনাথ থাকলে কোনো টেনশন নেই, মানে যে যাকেই মানো, আমি তো যেমন ভোলেনাথকে মানি, আর যেহেতু শিবরাত্রি স্পেশাল, আর আমি এটাও বলি যে সব ভগবানই কিন্তু এক। আমি যেমন ভোলেনাথকে পুজি, কেউ হয়তো কৃষ্ণ রূপে পূজে, কেউ হয়তো রাম রূপে পূজে, কেউ হয়তো হনুমান রূপে পূজে, ভগবান একই, রূপ আলাদা আলাদা, আমরা সেই রূপেরই পুজো করি। তো একজনকে ডাকলেই হলো, মন ভরে ডাকলে সে তোমার পাশে এসে দাঁড়াতে বাধ্য, আর উনি দাঁড়ায়ও কিন্তু, তাই না? তো এই ছিল একটা ঘটনা। আমার মাকে তো অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা কমেন্ট সেকশনে যদি কমেন্ট করো আমার মা খুব খুশি হবে, কারণ আমি ফোনে মাকে কমেন্ট গুলি পড়ে শোনাবো, ঠিক আছে? চলো নেক্সট ঘটনায় যাবো। নেক্সট ঘটনায় যাওয়ার আগে বলে না ভগবান একটা ইন্ডিকেশন দেয়। আমি রুদ্রাক্ষের যখন এপিসোডটা তোমাদের সঙ্গে শেয়ার করি তখন পশুপতিনাথের কথা বলেছিলাম, তোমাদের মনে আছে? তো পশুপতির নাথের তো একটু ইনফরমেশন দেবো, অ্যান্ড আজকে যে মেঘা ঘটনাটা পাঠিয়েছে ওটাও কিন্তু পশুপতিনাথ রিলেটেড, মানে কিরকম কোইন্সিডেন্স হয়ে গেছে, এটাই হয়তো ভোলেনাথের একটা ইন্ডিকেশন, বলো? না হলে আমি কেনই বা সেদিন হুট করে পশুপতি নামের মানে পশুপতিনাথের কথা বলতে চাইছিলাম, আর আমি কেনই বা মনে মনে ভেবে রেখেছিলাম যে বাবার একটু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, পশুপতিনাথ কোথায় আছে বলো তো? কাঠমান্ডু। তোমাদের মনে আছে রিসেন্টলি বলবো না, কিছু বছর আগে, মানে কোভিড এর আগে, মোস্ট প্রবাবলি যদি ভুল না হই 15 কি 16 হবে 2000, যদি ভুল না হই, আমার মনে হচ্ছে ওটা, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু মানে খুব বড় একটা ভূমিকম্প হয়েছিল, মনে আছে কত মানুষ মারা গেছিল, মানে মোর দেন 9000 পিপল। তো ওটা অফিসিয়াল রেকর্ড অনুযায়ী, আনঅফিসিয়ালি কতজন হবে সেটা তো আমরা কেউই জানি না। সব ডেস্ট্রয় হয়ে গেছিল, শুধু জানো তো পশুপতিনাথ মন্দির কিন্তু একদম ঠিকঠাক ছিল, শুধু দেওয়ালে একটু স্ক্র্যাচ পড়েছিল, যেখানে বড় বড় বিল্ডিং, মজবুত বিল্ডিং কিন্তু একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছিল। বাবার মহিমা নয় তো এটা কি, তাই না? পশুপতি নাথের যে লিঙ্গটা আছে, অ্যাকচুয়ালি লিঙ্গর জানো তো ফটো তোলা একদম মানা। তোমরা যদি ইন্টারনেট সার্চ করে যদি পশুপতি নাথের মানে লিঙ্গটা দেখো, শিবলিঙ্গ, ওটা অ্যাকচুয়ালি কিন্তু পশুপতির নাথের নয়। ইন্ডিয়াতেও এরকম একটা মন্দির আছে যেখানে একদম অবিকল পশুপতি নাথের লিঙ্গের মতোই কিন্তু আছে, অ্যাকচুয়ালি ফটোটা ওটার দেওয়া, কারণ ওটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। ও মানে আজ অব্দি পশুপতি নাথের কিন্তু সেই মুখ কিন্তু তোমরা কোনো সোশ্যাল মিডিয়া কারোর কাছে কিন্তু পাবে না, একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। হ্যাঁ, তো বললাম পশুপতিনাথ কাঠমান্ডুতে আছে। আর বাবার জানো তো এই লিঙ্গটা হলো মানে মাথা, মানে অ্যাকচুয়ালি বলে যে 12 জ্যোতির্লিঙ্গের মাথাটা হলো এই পশুপতিনাথের মানে মন্দিরের যে শিবলিঙ্গটা। এখানে কিন্তু 5টা ফেস আছে, হ্যাঁ, 5টা মুখ আছে। যার প্রথমটা হলো সাদিও জাত। আমি তো দেখেই বলছি যাতে একদম মানে ভুল না হয়। সাদিও জাত হলো যেটা হলো অনুগ্রহ শক্তি, হুম, পাওয়ার অফ ব্লেসিং যেটাকে বলে। বামদেবা যেটা হলো স্থিতি শক্তি। তারপর হলো অঘোরা, তৎপুরুষা। 5 নম্বর হলো ঈশানা বলে, অ্যাকচুয়ালি ঈশানা বলে কিন্তু 5 নম্বর মাথাটা জানো তো অদৃশ্য, কারণ চারদিকে মাথা থাকলে অনেকে বলেছে 5 নম্বর মাথাটা যেহেতু শিবলিঙ্গের উপরে আছে তাই দেখা যায় না, আর অনেকে বলে এটা অদৃশ্য। এই মাথাটা অদৃশ্য, কিন্তু 5টা মুখ ওখানে শিবলিঙ্গের। অ্যান্ড সে মানে পশুপতিনাথের এই শিব মন্দিরে গেলে তোমরা একটা স্পিরিচুয়ালিটির কিন্তু পুরোপুরি মানে একটা অনুভূতি করতে পারবে, অনুভব করতে পারবে। অ্যান্ড মন্দিরের স্ট্রাকচারটা তো দেখেছো হয়তো, টোটালি ডিফারেন্ট, একদম পুরোপুরি, মানে কি বলবো, মানে ওখানে গেলে শিবের মহিমার কিন্তু পুরোপুরি ভাবে তোমরা উপলব্ধি করতে পারবে। তো ছোট্ট একটু পশুপতিনাথের ইনফরমেশন শেয়ার করে আমি চট করে চলে যাব মেঘার এই ঘটনায়, যেটা মেঘা আমাদের সঙ্গে শেয়ার করেছে। সেটা হলো মেঘা যখন এইচএস দেয় তখন কিন্তু মেঘার বাবা মারা যান। একটা বাচ্চা মেয়ে, শুধু বলবো না, মেয়ে ছেলে, মানে যে কোনো ছেলে মেয়ের জন্য বাবা একটা হলো প্রচন্ড স্ট্রং ছাদ। মানে বাবা আমার মাথায় আছে, মানে এখনো বিয়ে হয়ে গেছে আমার বা রাজেরও, যেমন ওর বাবার সঙ্গে বন্ডিং দেখি, বা যখন বাবু ফোন করে একটা সাজেশন দেয়, মানে একটা না শক্তি, জানো তো আমার বাবু আছে, আমার বাবু আমার কাছে আছে, মানে আমার সাথে আছে, যেখানেই থাকুক আমি জানি আমার বাবু আমার সবসময় সাপোর্টে আছে। সেটা যে কত বড় একটা শক্তি, মানে কি বলবো, সেই শক্তিটাই যদি আমাদের কাছ থেকে চলে যায় আমি তো ভাবতেও পারি না। তো মেঘার কিন্তু ঠিক 12 যখন কমপ্লিট করে তখন কিন্তু ওর বাবাকে হারায়, এবং বুঝতেই পারছো প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছিল। এর আগে ওরা নর্থ বেঙ্গলে থাকতো, কিন্তু বাবার মৃত্যু হওয়ার পর কিছুদিন পর ওরা কিন্তু বাগুইহাটিতে ওরা মানে একটা ফ্ল্যাট কিনে শিফট হয়ে যায়। তো 2 বছর মেঘা প্রচন্ড ভুগেছে, যেহেতু মানে বলে না মানসিক কন্ডিশন যখন তোমার খারাপ লাগে, আস্তে আস্তে খারাপ থাকে, আস্তে আস্তে শারীরিক কন্ডিশনও কিন্তু খারাপ হয়ে যায়। তো নানা রকমের না মানে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল, ও কারোর সঙ্গে কথা বলতো না, কেমন চুপচাপ হয়ে গেল।
একদিন সেই ফ্ল্যাটের কথাই বলছি, ওখানে কিন্তু ওর বাবার মৃত্যুর পরে গেছে, আগে নয়, হ্যাঁ। তো ওই ফ্ল্যাটে ঈশান কোণে যে রুমটা ছিল ওটা হলো ওর বেডরুম, ওখানে ও ঘুমোচ্ছিল। দ্যাট টাইম ও একটা স্বপ্ন দেখে, ও দেখছি উঁচু কালো একটা বড় পাহাড় থেকে ও পড়ছে পড়ছে পড়ছে, একদম ধাম ধা 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 করে পড়ছে পড়ছে, স্বপ্ন দেখছে। কিন্তু হঠাৎ ও দেখছে একটা পাথর, পাথরটাকে না এরকম আঁকড়ে ধরেছে। আঁকড়ে ধরার পর যখন চোখ খুলেছে দেখে ওটা একটা শিবলিঙ্গ, সেম ওই পাহাড়ের কালারই ছিল কিন্তু শিবলিঙ্গটা, ওরকম আঁকড়ে ধরেছে। ধরার পর যখন মাকে বলেছে, তো মা বলেছে হয়তো এটা বাবাই ইয়ে করেছে, যেহেতু তোর এত মানে তুই তোর বাবার জন্য এত মন ছটফট করছিলি, তো এই বাবাই ধরা দিয়েছে তোকে। তো খুব সুন্দর করে আমি কিন্তু এখানে ওর শিবলিঙ্গটা, ও ফটো পাঠিয়েছে, আমি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব। তো ওনাকে স্থাপন করা হলো, ঠিক আছে। তারপর থেকে মেঘা একটা জিনিস বললো যে, জানো দিদি, আমি সবসময় অনুভব করতাম আমার সঙ্গে কেউ আছে। একবার কি হয়েছে, ও আর কি শুয়ে আছে, ভুর ভুর করে না গাজার গন্ধ পাচ্ছে। তো ও না হুট করে উঠেছে। তো মেঘা বলছে যে গাজার গন্ধটা তুমি বলতে পারো যে আমি কি করে মেহসুস করলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, যেহেতু বাবা নেই এন্ড আমরা তো এগুলি স্মোক বাগেরা কিছু করি না, তো কলেজে এক বন্ধু মানে স্মোকের একটা আলাদা গন্ধ হয় এন্ড গাজার নাকি আরেকটা আলাদা গন্ধ হয়। ও হয়তো গাজাটা নিত, যদিও আমি সবসময় বলে থাকি কথা বলবো, ভুতুরে আড্ডা স্টেশন কিন্তু কোনো রকমের মাদক দ্রব্য প্রচার করে না। প্লিজ তোমরা এর থেকে দূরেই থাকো, কারণ আমি পার্সোনালি বিলিভ করি যে আমরা যেহেতু এইগুলি মানে মানে কনজিউম করি, তো তাই হয়তো আমাদের কল্পনায় থাকে ভগবান কনজিউম করে। বাট আমি পার্সোনালি মনে করি, হয়তো কোথাও লেখা থাকতে পারে যে ভোলেনাথ গাঁজা সেবন করে বা ইয়ে করে, বাট আমি মনে করি যে আমার ভোলেনাথ এসব কিছু খায় না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি মনে মনে সেই ধারণাটা আমার মনে পোষণ করে রেখেছি। ডেফিনেটলি অনেক জায়গায় হয়তো লেখা থাকতে পারে, বাট আমি বিশ্বাস করি যে আমার ভোলেনাথ এসব কিছু খায় না। এটা আমার পার্সোনাল বিশ্বাস, আমি কিন্তু এটা থোপার চেষ্টা করছি না, কারণ আমি পার্সোনালি মনে করি যেটা আমার জন্য খারাপ সেটা আমার ভোলে বাবা কোনোদিনও সেবন করতে পারে না। তো যেখানে লেখা আছে ডেফিনেটলি আমি ওটারও কোনো বিরোধিতা করছি না, আমি এখানেরও বিরোধিতা করছি না, কিন্তু হ্যাঁ এটা সবসময় বলি যে মাদক দ্রব্য থেকে প্লিজ তোমরা কিন্তু দূরে থেকো। তো ও বলছে ওই তাই গন্ধটা আমার মাথার মধ্যে রয়ে গেছে, তো আমি বুঝতে পারছি এটা গাজার গন্ধ। ঠিক আছে, গেল। আফটার দ্যাট ও কি হয়েছে, এখানে কিন্তু ও এটা ভাবেনি যে এটা ভগবান আছে বা কোনো কিছু, ও কিন্তু অন্য কিছু ভাবছিল, ঠিক আছে। কেন ভাবছিল সেটাও তোমরা আস্তে ধীরে টের পাবে। একদিন কি হয়েছে, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে কোমর ভাঙেনি কিন্তু কোমরে চোট পেয়েছে, হ্যাঁ। তো প্রচন্ড ব্যথা পেয়েছে, ওকে ডক্টর বলেছে বেড রেস্ট নিতে। তো যখন ও স্নান করে, ও একটা না তোমার স্টুলে বসে স্নান করে, যেহেতু কোমর ব্যথা অনেকক্ষণ দাঁড়াতে পারে না। তো একদিন কি হয়েছে, স্নান করতে করতে ও উঠতে যাবে, ও পড়তে গেছে, সঙ্গে সঙ্গে দেখে কেউ এরকম করে ধরে নিয়েছে, আর ধরেছে না পুরো স্ক্র্যাচ একটা পড়ে গেছে, এরকম করে আচমকা ধরতে গেলে যেটা হয়। তো ও বেরিয়ে এসে দেখেছে স্ক্র্যাচ, ওর মাকে বলছে মা এরকম এরকম দেখো স্ক্র্যাচ পড়ে গেছে, আমি এরকম পড়তে যাচ্ছিলাম কে যেন ধরেছে। তো ওর মা বকা দিয়েছে যে দূর তুই উল্টা পুল্টা কথা ভাবছিস, তাই হয়তো এরকম বলেছে। তো উল্টা পুল্টার কথা ভাবছিস এরকম করে বলেছে। তো ঠিক আছে, কিছু মানে যে মানবে না, তো মেঘা যেটা আমাকে বলছে যে দিদি যে মানবে না আমি আর কি করে তাকে বিশ্বাস দেওয়াবো। সেকেন্ড দিন তুমি মেঘা আবার স্নান করতে গেছে, তো বসে মেঘা বলছে আমার মাথা কেন ঘুরাচ্ছে, পরে বুঝেছি যে আমি যেহেতু বসার থেকে যখন দাঁড়াতে যাচ্ছি, হয় না অনেক সময় বসার থেকে দেখবি দাঁড়াতে গেলে কিন্তু মাথাটা ঘুরে যায়, ওইটাই হচ্ছে। অ্যান্ড ও স্পষ্ট আবার টের পেয়েছে যে ওকে এরকম করে খাপ করে ধরেছে। আর এবার যে ধরেছে 3টা আঙ্গুলের পুরো স্পষ্ট দাগ, মানে ওকে কেয়ার মানে সাপোর্ট করার জন্য ধরে নিয়েছে। তো যাই হোক, উঠে এবার ওর মাকে, তখন ওর মা ফোনে কথা বলছিল ওর কোনো বৌদির সাথে, ব্যালকানি থেকে ডাকা শুরু করেছে, মা এসে মাকে এসে দেখে দেখো দেখো তো এই দেখো, আমি বলেছিলাম না আজকেও পড়তে যাচ্ছিলাম, দেখো আমার হাতে এরকম করে ধরেছে। তো ওর মা তখন কি করেছে, সেদিন বিকেল বেলা একটা মসজিদে নিয়ে গেছে। তো মসজিদে ইমাম সাহেবকে বলেছে, আমি বললাম না ওরা অন্য কিছু ভয় পাচ্ছিল, জেনারেলি আমরা যেটা জানি যে এইরকম বয়স্তা মেয়েদেরকে কিন্তু জিনে আসার করে, তাই না। তো মসজিদে নিয়ে গিয়ে যখন ইমামকে বললেন, তো ইমাম সবকিছু দেখে বলছে না এটা কিন্তু কোনো জিন বা পরি করছে না, কারণ জিন বা পরি করলে তোমার মেয়ে তুমি বলছো মানে অনুভব করতে পারছে ওর কিন্তু শরীর খারাপ হতো, ওর তো শরীর খারাপ হচ্ছে না, ও তো দিব্যি আছে, এটা তো অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে, ওর তো কোনো অসুবিধা হচ্ছে না, এটা কিন্তু খারাপ নয়, যে আছে সে খারাপ না, সে তোমাদেরকে প্রোটেক্ট করছে, আর এটা জিন পরি নয়, কোনো অশরীরী নয়, ঠিক আছে।
তো ওই দিন মানে এসে ওর একজন দাদা আছে, হ্যাঁ, মেঘার। সেই দাদাকে যখন বললো, দাদার একজন পরিচিত, সে শিবের ভক্ত, প্রচন্ড শিব সাধনা করতেন। ইনফ্যাক্ট 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অধিকাংশ পশুপতি ইনক্লুডেড, মানে পশুপতিনাথেও গিয়ে উনি সাধনা করেছেন। তো ওনাকে যখন এসব কথা বলেছে, তো ওই মানে দাদার যে বন্ধুটা ছিল, সে বললেন যে তুই বল ওদেরকে যে শিবকে যে জল চড়ায় সেই জলটা স্টোর করে রাখতে, সেই জল নিয়ে পশুপতিনাথের ওখানে যেতে হবে, এবং সেখানে গেলেই জানা যাবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। তো পশুপতি মানে ওই দাদাই নাকি ওই জলটা নিয়ে যায় ওদের হয়ে, যেহেতু আমি তো বললামই ওরা মা আর মেয়ে ছিল, তো দাদা নিয়ে যায় পশুপতি নাথের ওখানে। উনি যাকে বলেছিলেন যে তুমি ওনার সঙ্গে কনসাল্ট করবে, কথা বলবে ওনার নাম নিয়ে, তো ওনার সঙ্গে দেখা করে যাওয়ার পর যেটা বের হলো যে উনি অ্যাকর্ডিং টু মানে ওই পণ্ডিতজির মতে কাঠমান্ডুর, যে ভোলেনাথ কিন্তু ওখানে স্বয়ং বিরাজমান, আর উনি আছেন অ্যাজ এ প্রোটেক্ট করার জন্য, হ্যাঁ, প্রোটেক্টর হিসাবে, প্রোটেক্ট করার জন্য। অ্যান্ড চিন্তা করার কথা না, দরকার নেই। আর একটা কথা বললেন যে মেয়েটা বোধহয় ঈশান কোণের রুমটাতে ঘুমায়, ইমিডিয়েট ওকে ঈশান রুমটা ত্যাগ করতে বলো, ভোলেনাথ আছে ওখানে থাকুক, কিন্তু ওখানে যদি ও কন্টিনিউয়াসলি ঘুমোয় সেখানে কিন্তু তাহলে কিন্তু বিয়ে দিতে খুব অসুবিধা হবে। তো যাই হোক, এই কথাটা জানার পর তো ও তো ও আমাকে বলতে বলতে বলছে দিদি আমার এখনো গুজ বাম্প আসছে, সত্যি আমার নিজেরই গুজ বাম্প আসছে কথা শুনে। তো ওই বলে না যে ও বাবাকে মিস করতো, তো আর আমি তো সবসময় বলি ভোলেনাথ তো সকলের বাবা, তাই না? তো ওই বাবা কি করে মেঘাকে একা ছাড়তে পারে, চলে এসছে তো প্রোটেক্ট করতে। ইনফ্যাক্ট এখন তোর বিয়ে হয়ে গেছে, বলছে এখনো যখন আমি ওই ফ্ল্যাটে যাই আমি কিন্তু বাবার অনুপস্থিতি পুরোপুরি টের পাই। তো বাবা আমার এরকমই, ভোলে বাবা। হর হর মহাদেব, শিব শম্ভু, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। এই ছিল মেঘার একটা ঘটনা যেটা শেয়ার করে দিয়েছি। কেমন লাগলো আজকের এপিসোড প্লিজ জানাতে ভুলো না। ভূতের গল্প বলবো ভূতের গল্প। আর মেঘা একটা ঘটনা শেয়ার করেছিল, কিন্তু আমি এখানে প্রেজেন্ট করছি না, কালকে লাইভে যখন আসবো কেন করছি না সেটাও বলে দেবো, আর ছোট করে মানে ঘটনাটাও বলে দেবো, আজকে আর এটা বলছি না এখানে। তো চলো আমি ওই সুকন্যার ঘটনাতে চলে যাই। আচ্ছা, সুকন্যার বাবার কাজিন, সুকন্যার মনে আছে তো? এই জাস্ট আমি শেয়ার করেছিলাম, বললাম যে অলরেডি মানে ওইটা পাঠানোর পরেই কিন্তু এই ঘটনাটাও পাঠিয়ে দিয়েছিল, অনেক দিনই হয়ে গেছে এই ঘটনাটাও পাঠিয়েছে। তো সুকন্যার বাবার কাজিন, হ্যাঁ, মানে এদিকে বাবার বাড়ির দিকে চলে যাচ্ছে, সেটা শ্বশুর বাড়ির ছিল। তো বাবার বাড়ির দিকে চলে যাচ্ছি, মানে যার ফ্ল্যাটে যে পোর্টাল ছিল, আমি হোপসে তোমরা বুঝেই গেছো, জাস্ট এসছে, তোমরা মনেই আছে হয়তো। তো বাবার কাজিন সিস্টার হলেও, মানে পিস্তত বোন হলেও প্রচন্ড ওদের মানে নিজের ভাই বোনের মতো বন্ডিং, বুঝতে পারছো তো? তো এই পিসির যখন মানে সুকন্যার তো পিসি হবে, পিসির বিয়ে হয় ডেফিনেটলি, আগেই বিয়ে হয়। তো পিসির যে বিয়ে হয় না, শ্বশুর বাড়িটা তোমার ইয়ে ছিল, মানে শরিকই ছিল, মানে বড় একটাই বাড়ি ছিল, বড় অনেক জায়গা ছিল, কিন্তু যেহেতু সবারই তো দেখো ফ্যামিলি এক্সটেন্ড হতে হতে 4 শ্বশুর মশাই, মানে কাকা শ্বশুর সব নিয়ে, জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর নিয়ে, পিসির শ্বশুর বাড়ির কথা বলছি, ওরা না নিজের একটা বিল্ডিং করে দেয়, এবং পরে যে ওরা আগের বিল্ডিংটা থাকতো না ওটা ভেঙে ফেলে আর কি, কারণ ওটা অনেক বছর পুরনো ছিল। তো যাই হোক, 4টা বিল্ডিং তো পুরো একদম পুরো লাগালাগি। এখন 3 কাকা শ্বশুর আছে, মানে ইনক্লুডিং কাকা শ্বশুর বলছে, মানে ওর শ্বশুর নিয়ে আরো 2 শ্বশুর আছেন। একজনের মানে হাজব্যান্ড ওয়াইফের দুজনের মৃত্যু হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্টে, কিন্তু ওনার ছেলে মেয়েরা তোমার বিদেশে থাকে। আর এখানে ওদের প্রপার্টি আছে, ওরা বছরে একবার আসে, হ্যাঁ, মানে একবার মেয়ে আসে, মানে 6 মাস অন্তর একবার মেয়ে আসে, একবার ছেলে আসে, তখন ঝাড়পোছ করার যাত্রা করার ওরাই করে, হ্যাঁ, ওই থাকে। আর পিসির ঠিক লাগোয়াই ওদের ইয়ে, মানে পিসিরটা পড়েছে একদম পুরো তোমার প্রথম, সেকেন্ড, পিসিরটা 3 নম্বর, পিসির শ্বশুরেরটা। আর এই সাইডে হলো ওই পরিত্যক্ত ঠিক বলা না, কিন্তু যেহেতু ওরা থাকে না আর কি ওখানে, হ্যাঁ। তারপর ওখানে হলো একটা মাঠ, আর এরকম রাস্তার অপোজিটে তারপর আরো বাড়ি ঠাড়ি আছে। তো পিসি একদিন সুকন্যা যেটা বললো যে ওর বাবা ফোন করে সুকন্যাকে বলে যে আমি পিসির বাড়ি যাচ্ছি, পিসি খুব বিপদে পড়েছে, আমাকে ফোন করে ডাকছে, আমি যাচ্ছি, আরেকজন মানে যাচ্ছে, মানে পিসির নিজের দাদাও যাচ্ছে। ঠিক আছে, ওরা দুজন যাচ্ছে। তো সুকন্যার মাকে ফোন করে যেটা জানতে পারলো যে গত 1 মাস ধরে পিসিদের বাড়িতে প্রচন্ড প্রবলেম হচ্ছে, যেটার মধ্যে কোনো রকমের আর আগে অসুবিধা হতো না। যেমন উপরে পিসি যখন যায়, মানে ওদের তো বললাম আমি বিল্ডিং করে নিয়েছিল, কিন্তু পিসির ছেলে মেয়ে সব মানে বুঝতেই তো পারছো বাইরে পড়াশোনা করে ওখানে চাকরি ঠাকরি করে, তো এখানে পিসির হাজবেন্ড, পিসির শ্বশুর থাকেন। পিসির শাশুড়ি কিন্তু মারা গেছে, গত হয়েছে অনেক আগে। তো ওরা যেহেতু দেখো ছেলে মেয়ে থাকে না, সবাই বাইরে চলে গেছে, উপরের পোর্শন
গুলি বন্ধই থাকে, সপ্তাহে একদিন গিয়ে ঝাড়মোছ করে পোছাপুছি করে, আর নিচেই থাকে, যেহেতু শ্বশুরেরও বয়স হয়েছে ওনাদেরও বয়স হচ্ছে, সিঁড়ি ভেঙে উপরে উঠবে, তো সপ্তাহে একবার কি দুবার উপরের পরিষ্কার করে, আর ওই মাঝে মধ্যে আর কি যায় ছেলে মেয়েদের রুমে একটু পরিষ্কার টরিষ্কার করতে, ওই আর কি, মানে মোছা টোছা হয় সপ্তাহে এক দুইবার, মানে ঘর মোছার কথা বলছি। তো কি হয়েছে, যখন একদিন কি হয়েছে, সন্ধ্যাবেলা উনি সন্ধ্যা দিতে গেছিলেন, হ্যাঁ, উপরে, আর ওখান থেকে উনি স্পষ্ট টের পেয়েছেন যখন সিঁড়ি দিয়ে নামছেন না, কেউ ওনাকে এমন জোরে ধাক্কা মেরেছেন, উনি টাল সামলাতে না পেরে পড়েছেন এন্ড পা মুচকে ফেলেছেন। তো উনি যতই বলছেন যে মানে আমাকে কেউ ধাক্কা দিয়েছে, ওর পিসু মানে সুকন্যার পিসু বলছে যে তুমি শাড়িতে ব্যাট খেয়ে, মানে শাড়িতে পা ফেসে তুমি পড়েছো, আর বলছো তুমি ধাক্কা খেয়েছে, আর বকা দিচ্ছে বলে শাড়ি ঠাড়ি পরা ছাড়ো, নাইটি বাগেরা পরো, এখন তোমারও তো বয়স হচ্ছে, হ্যাঁ, এখন হাড় ভাঙলে তো আর জোড়াও লাগবে না। তো এরকম করে বলছেন, বকাবকি করছেন, ঠিক আছে ফাইন। তো একদিন কি হয়েছে, ওনার শ্বশুর মশাই মানে পিসি এবং পিসু বাইরে কোনো একটা কাজে, ওই ব্যাংকের কাজ বাগেরা কত কিছুই তো থাকে, গেছেন, এন্ড আসতে বেশ রাত হয়েছে, তো শ্বশুর মশাই বসে আছেন, তো টিভি দেখতে দেখতে কাহাতাকার টিভি দেখা ভালো ভালো লাগে, তো ভেবেছে কি যে একটু রেডি হয়ে গিয়ে, পাশেই তো দাদার বাড়ি, মানে ভাই এন্ড বা ভাইদের বাড়ি, ওখানে ওই বাড়িতে যাবেন, গিয়ে বাচ্চারা আছে গল্প টল্প করবে। ঠিক আছে, উনি রেডি হচ্ছেন, রেডি হতে হতে হঠাৎ উনি উপর থেকে মানে ধারাম ধুরুম করে দরজা বন্ধ, মানে উপরের ফ্লোরে দরজা, সন্ধ্যার সময় বলছি, রাত্রও নয় কিন্তু, লক এন্ড খোলার শব্দ শুনছে, তো উনি ভেবেছেন ওনার পুত্রবধূ এন্ড ছেলে চলে এসছে। তো উনি এসে হাঁক ডাক দিচ্ছেন, কি রে তোরা উপরে চলে গেলি আমার সঙ্গে দেখা না করে, আমি তো একা একা বোর মানে বোর হচ্ছিলাম, ভেবেছি ওদের বাড়ি যাবো, এই তো রেডি হতে গেলাম, একা একাই ভদ্রলোক কথা বলে যাচ্ছেন, কেউ না উত্তর দিচ্ছেন না। তো কি রে বাবা, এরা উত্তর দেয় না কেন, শুনতে পাচ্ছে না নাকি, ঠিক আছে চলো বলে উনি বলছেন একটু বসে যায়, ওরা নামুক তারপর তো দেখা করে যাবো আর কি, হুট করে ভাববে যে আমি বা কোথায় চলে গেছি, উনি বসে আছেন। ইন দ্যাট টাইম দেখছি ঘর থেকে ওনার মানে ছেলের বউ ঢুকছে, মানে পিসু ঢুকছে, সুকন্যা বলছে, আরে তোমরা এখানে তো উপরে, আমি তো ভেবেছি তোমরা যেখানে দরজা টরজা লক টক হচ্ছে, আমি ভাবলাম হয়তো উপরে তোমরা গেছো। বলছে না না বাবা, আমরা তো মাত্র আসলাম। তো বলছে তাহলে উপরে কে? এই গেল একটা ইনসিডেন্ট। তো একদিন কি হয়েছে, তোমার ওদের এসিটা, নিচের এসিটা খারাপ হয়েছে, সুকন্যার পিসি এবং পিসু। তো পিসি বলেছে যে ও ছেলে মেয়ের তো সব রুমেই এসি আছে, এখন তো যা গরম পড়েছে বলাই বাহুল্য। তো বলছে যে চলো মানে এটা যখন সার্ভিসিং করাবে, এখন বর্তমান এত গরম টেকা যাচ্ছে না, উপরে যায়। তো ওনার হাজবেন্ড বলেছে ঠিক আছে বাবাকে বলে যায়, নাহলে বাবা বলবে যে আমাদের রুমে নিয়ে খোঁজাখুঁজি করবে, আর বাবার পক্ষে উপরে হাঁটুর ব্যথা নিয়ে ওঠা পসিবল না। তো পিসি গেছে আগে, হ্যাঁ, তো ওনার বালিশ টালিশ নিয়েই গেছে, কারণ ওনার বাবাকে বলেছে বাবা এসিটা খারাপ হয়েছে, আমরা উপরে যাচ্ছি, ওনার ছেলের বা মেয়ের রুমে ঘুমাবো, বলে ঠিক আছে যা, কোনো অসুবিধা নেই, ফোন তো আছে। ঠিক আছে গেছে, তো পিসু ঘুমিয়েছে ওই দিন। মানে কি বলবো, আমার না এখনো গায়ে কাটা দিয়ে উঠছে কথাটা ভাবতে। তো এসি চালিয়েছে, এসি চালালে ওরা ফ্যানটা চালায় না, তো ফ্যান বন্ধ করে নিয়েছি, একটু পর তো কুল ডাউন হলে আবার সুইচ অফ হয়ে যায় এসি। তো ওরা মানে সব দরজা জানলা তো বন্ধই থাকে, বললাম কেউ থাকেই না। তখন কি হয়েছে, খুলেছে মানে সরি এসিটা হয়েছে, হঠাৎ পিসি ঘুমিয়েছে, তো মনে হচ্ছে কি ওর পিসির না নাক মুখ পুরো মানে কাপড়ে পেঁচিয়ে কেউ যেন শ্বাস বন্ধ করে ওনার মারার চেষ্টা করছে। উনি না চোখ খুলে দেখে সত্যি কাপড়, মানে একটা কাপড় যদি তোমার মুখে এরকম করে পেঁচিয়ে থাকে, যেরকম চোখ খুলে যেরকম হবে এক্স্যাক্টলি ওই রকমই অনুভব হচ্ছে, পুরো কাপড়টা এরকম মুখে ফাঁসা। উনি না এরকম করছে কিন্তু কিছুতেই, মানে মনে হচ্ছে কি কেউ মারার জন্য এরকম করে কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছে। হাত পা ছুটতে ছুটতে হঠাৎ পিসুর চোখ খুলেছে, উনি তাড়াক করে উঠে না এরকম করে মানে জিনিস কাপড়টাকে সরিয়েছে, বলছে তোমার এরকম এ কি করছিলে, তুমি এ কি করছিলে? পিসি কি কথা বলবে, বেচারি তো হাঁপাতে শেষ, মানে উনি তো বুঝতেই পারছেন না এগুলো কি হচ্ছে। তো না মুখ চোখ তো পুরো লাল হয়ে গেছে, যেমন দম বন্ধ হয়ে গেলে যেমন হয় না, একদম পুরো কান টান লাল হয়ে গেছে। তো পিসি দেখছে কি কাপড়টা কি ছিল, পর্দা আছে না উইন্ডোতে যে আমরা কার্টেন লাগাই, সেই পর্দা কি করে, মানে পর্দা হুক না গো, ওই যে হোল টাইপের থাকে যে তারপর রডে ঢুকায়, ওই পর্দা কিভাবে এসে ওনার মুখ টুক চেপে, মানে সত্যি কথা বলতে গেলে মারার মতোই চেষ্টা হচ্ছিল, কিন্তু তোমার দরজা জানলা সব লক, তো এটা কি করে হবে। তো সেবার পিসিও কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ পিসি এরকম যে না, উনি তো জানতেন। তারপরেই সুকন্যার বাবাকে কল করা হলো, ওকে কল করা হলো,
অ্যান্ড মানে ভয় পাচ্ছিলেন ওনারা, কি করা যায় কি করা যায়, কারণ ভূতের উপদ্রবটা দেখো, যারা কোনোদিনও মেহসুস করেনি তারা কিন্তু কোনোদিনও বুঝবেই না। আর ওরা না কিছু মেলাতে পারছিল না। তো ওর মানে সুকন্যার যে আরেক মামা বাবু অ্যান্ড ইয়ে সুকন্যার বাবা, মামা নয় কাকু হবে বোধহয়, হ্যাঁ কাকু বা জ্যাঠা, ওরা দুজন গেছে। যাওয়ার পর উনি বলছেন যে একটু কোনো ঠাকুর মানে কোনো তান্ত্রিক বা এরকম কেউ যদি থাকে গুণী নোজা, একটু ঘরটাকে দেখায় নে। তো এখন আমি মানে ওনার শ্বশুরকে বলা হয়েছে, তো শ্বশুর বললেন যে এরকম এরকম আমাদের যে পুরোহিত আছে ওনার সঙ্গে কথা বলা যাক, কারণ আর তো কাউকে চিনি না ওই পুরোহিত ছাড়া। মানে উনি ওনাদের পুজো করতেন, মানে 4 ফ্যামিলির পুজো উনিই করতেন। এখন তো এক ফ্যামিলির নেই, 3 ফ্যামিলির পুজো উনি করতেন। তো উনি যখন শুনলেন কথাটা, তো উনি বলছেন ঠিক আছে আমি আসছি। ভদ্রলোক আসার পর সবকিছু দেখলেন, দেখার পর উনি না মানে ওনাদের 3টা বাড়ি দেখার পর ওই যেটা পরিত্যক্ত, মানে 6 মাসে একবার খোলে ওই বাড়িতে গেছেন, মানে বাড়ির ইয়েতে কম্পাউন্ডে ঢুকেছেন, ঢুকে না একটা গন্ধ নিলেন, নেওয়ার পর উনি বেরিয়ে আসলেন। বলছেন আমি বুঝতেই পারছিলাম আমি বলবো বলবো বলেও বলি না, কারণ কাকে বলবো, হ্যাঁ। বলছে কি হয়েছে, বলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়তো বাবা, মানে তোমরা হয়তো এখানে ওরা বসবাস করতো কিন্তু অনেকদিন ধরে তো বন্ধ আছে, এরকম বন্ধ করে জানো তো প্রেতের উপদ্রব শুরু হয়। যখন ওদের উপদ্রবও ঠিক বলবো না, ওরা দেখছে যে পুরো ভ্যাকেন্ট খালি আছে, ওরা কিন্তু ওখানে বসবাস করতে শুরু করে। এবং তোমরা মানে দেখো জিনিসটা, তোমরাও যখন তোমাদেরও ওই মানে নিচে কিন্তু তোমরা কোনো প্রবলেম ফেস করো না, তোমরা সবসময় মানে যেমন বৌমা বললো প্রথমবার ওপরে গিয়েছিল, তোমার শ্বশুর মশাইও কিন্তু উপরের ঘরেই মানে শব্দ শুনেছেন। অ্যান্ড অলসো তুমি কিন্তু এই যে ইনসিডেন্টটা হলো কালকে, সেটাও কিন্তু তোমাকে উপরের ঘরেই হয়েছে, তার মানে তোমরাও তো ওই উপরেরটা বন্ধ থাকো, বন্ধ করে রাখো, মাঝে মধ্যে যাও বা ধুনা দাও বা সপ্তাহে 1-2 বার মুছো। আস্তে আস্তে কিন্তু তোমাদের উপরের পোর্শনটাও কিন্তু ওরা ক্যাপচার করা শুরু করেছে। এখন কি করা যায়? তো বলছে তুমি ওদেরকে খবর দাও এইসব এসব ব্যাপার হচ্ছে। বলছে ওরা তো বিশ্বাস করবে না। তো বলছে যে ওদেরকে এসে থাকতে বলো, দেখতে বলো, তোমরা তো আর মিথ্যে কথা বলবে না, ওদেরকে বোঝাও যে এরকম এরকম ব্যাপার। আর যজ্ঞ করতে হবে, তোমার বাড়িতেও যজ্ঞ করতে হবে, ওই বাড়িতেও যজ্ঞ করতে হবে, এবং বাড়িতে ওরা যদি না থাকে অ্যাটলিস্ট একটা পোর্শন তো ভাড়া বসাতে বলো, কারণ এরকম ভাবে বাড়ি কিন্তু ফাঁকা থাকলে প্রবলেম হবে। আর ওনাকে ইনস্ট্রাক্ট করলেন যে যোগ্য হওয়ার পর তুমি রেগুলার একটা মুছো মাছো কি করো না করো সেটা আমি বলবো না, কিন্তু প্রত্যেকটা রুমের দরজা জানলা প্রত্যেকটা দিন খোলা রাখবে, যাতে সূর্যের আলো প্রত্যেকটা ঘরে ওপরের ঘরে প্রবেশ করে। কারণ সূর্যের আলোর মধ্যে এমন একটা শক্তি থাকে, আমরা সোলার এনার্জি যেটাকে বলি, অ্যান্ড শুধু আমরা সাইন্টিফিক্যালি নয়, ইনফ্যাক্ট আমরা যদি স্পিরিচুয়াল দিকেও বলতে পারি, সূর্যের এনার্জিও কিন্তু অনেক রকমের নেগেটিভ এনার্জিকে ঘরে প্রবেশ করতে কিন্তু বাধা সৃষ্টি করে, বা উনি কিন্তু জিনিসটাকে মানে সরিয়ে দেয়। তো সবসময় রোজ দিন সকালবেলা গিয়ে জানলা দরজা খুলে দেবে প্রত্যেকটা, ভালো করে সকালবেলা যখন পুজো দাও তখনও ধূপ দেখাও, বিকালবেলাও ধূপ দেখাও। তো এরকম বলে তারপর উনি ওনার রিচুয়ালস করেছেন, করার পর কিন্তু আর কোনো রকমের প্রবলেম মেহসুস হয়নি। এবং যখন ওনাদেরকে ফোন করে সব বলা হলো, অ্যান্ড যেহেতু বুঝতেই পারছিল যে ওরা তো নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, ওরা আসার পর নিচের পোর্শনটাকে ওরা পুরোপুরি ভাড়া দিয়ে দিয়েছে, বলছে উপরের পোর্শনটা আমাদের জন্য থাকো, কিন্তু যে যাদেরকে ভাড়া দিয়েছে ওদের বলেছে লাগে আপনাদের 1000 আমি কমিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা যখন পুজো টুজো করবেন উপরের দরজাগুলি খোলা থাকলো, আপনারা জাস্ট একটু ধূপ ধুনা দেখিয়ে দেবেন, ওইটুকুনি আর কি আপনাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে। তো এরকম করার পর কিন্তু ওই প্রবলেমের থেকে ওরা সলভ হয়েছে। তো সুকন্যা বলছে যে আমারটাও দেখো দিদি বাড়ির কেন্দ্রে কি ছিল, কিন্তু আমারটা তো পোর্টাল ছিল, আর এখানে দেখো যেহেতু ওরা থাকতো না এরকম জিনিস কিন্তু চলে এসেছিল, যেটা আমি আগেও অনেকবার বলেছি যে পরিত্যক্ত বাড়ি কিন্তু রাখতে নেই। এর আগেও আরো অনেকগুলি ঘটনা শেয়ার করেছি যে বাইরে চাকরি করতে চলে গেছিলেন, আমার এখন মনে পড়ছে, এবং ওনারা ফিরে এসে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তো এই ছিল একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন ডিয়ার, এত একটা মানে ইনফরমেশন তো পেলামই, অ্যান্ড অলসো ভয়ঙ্কর ঘটনা শেয়ার করার জন্য। তো কেমন লাগলো আজকের এপিসোডটা প্লিজ জানাতে ভুলো না, কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সবার সঙ্গে শেয়ার করো এই এপিসোডগুলি, কারণ যত শেয়ার করবে আরো নতুন নতুন ঘটনা পাবো আমরা। আর আরেকটা কথা তো বলিনি, কোথায় পাঠাবে আমাদেরকে ঘটনা, পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। আর একটা কথা যেটা সবসময় বলে থাকি যে আমরা কথায় গল্প ভূতুরা স্টেশন কোনো
রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার। এবং এখানে কিন্তু সকলের ঘটনাই শেয়ার করা হয়, কিন্তু একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, কোথাও থেকে শোনা বা কোথাও পাঠিয়েছেন এরকম ঘটনা প্লিজ শেয়ার করবেন না। তো কারণ এই পরিবারটা তো আপনাদেরই, তো চেষ্টা করি যে একটু ইউনিকনেস যাতে আপনাদের দিতে পারি। অ্যান্ড এগেইন রিকোয়েস্ট করবো লাইক করে দেবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। হর হর মহাদেব, শিব শম্ভু। নমস্কার।